আচ্ছা, আজকে হচ্ছে ফিজিক্স এর যে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়টা আমরা একটু সলভ টলভ করবো। দেখি কি আছে ফার্স্টে। সো গুরুত্বপূর্ণ তথ্যবলী দেওয়া আছে, যে বলতেছে যে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। আচ্ছা, এটা কিসের বৈশিষ্ট্য? যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য। যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগে। আচ্ছা, আরেকটা আছে তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই তরঙ্গের জন্য কোনো মাধ্যম লাগে না, সে নিজের মতো নিজেই তৈরি করতে পারে, যেমন হচ্ছে আলো। আচ্ছা, এই জায়গায় একটা তরঙ্গ দেখা যাইতেছে এবং তরঙ্গের মধ্যে কয়েকটি মুখগুলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সাইন ওয়েভ এর তরঙ্গ। এই সাইন ওয়েভ যেটা আছে এটার মধ্যে এই অবস্থানটুকু পৌঁছাইতে, এখান থেকে এইটুকু পৌঁছাইতে T/4, মানে টি হচ্ছে জায়গায় পর্যায়কাল। টি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কি? যতটুকু সময়ের মধ্যে কোনো একটা কণা তার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটা। আচ্ছা, তাহলে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত যাইতে তার যদি T/4 সময় লাগে, তাহলে এই পুরাটুকু সময় মিলা হচ্ছে তার টি, ঠিক না? এটা হচ্ছে তার পর্যায়কাল। এইটা হচ্ছে ফুল একটা ওয়েভলেন্থ, মানে ওয়েভ। আর এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে তার ওয়েভলেন্থ, যেটাকে বলে হয় ল্যামডা। সো এইখান থেকে এটা যেটা ল্যামডা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টও কিন্তু সেম ভাবে ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এইখান থেকে এইখান পর্যন্ত যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে হচ্ছে বিস্তার। হ্যাঁ, এই বিস্তারটা হচ্ছে যখন সর্বোচ্চ, বা এই বিচ্যুতিটা যখন সর্বোচ্চ, তখন সেটাকে বলা হয় বিস্তার। আচ্ছা, তারপর তরঙ্গ বেগ v = f ল্যামডা, এটা আমরা বইয়ে পড়ছি সূত্রটা। এছাড়া আছে কম্পাঙ্ক f = 1/t। তারপরে কোন একটা সরল দোলকের জন্য, যে সরল দোলকের সুতার দৈর্ঘ্য হচ্ছে l, এবং যেখানে আছে সেখানকার অভিকর্ষ ত্বরণ যদি হয় g, তাহলে তার তরঙ্গ পর্যায়কাল t = 2π√l/g, এই সূত্র। তারপরে আমরা দেখছিলাম যে তাপমাত্রার সাথে ওই কোন একটা মাধ্যমের বেগ এটা সমানুপাতিক। বাতাসের জন্য আমরা দেখছিলাম এটা v সমানুপাতিক t, মানে তাপমাত্রা, মানে পরম যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর শব্দানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড, মানে এইটুকু সময়ের ভিতরে যদি কোনো একটা সাউন্ড শোনা যায়, তাইলে হচ্ছে এটা 0.1 সেকেন্ড ধরে, মানে ওটা কোনো এফেক্ট ফেলায় না। এরপরে যদি শোনা যায় তাহলে ওই শব্দটা দীপ্ত হয়ে যেতে পারে, এরকম। আচ্ছা, 0°C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 16.6 মিটার। আচ্ছা, তারপরে হচ্ছে বায়ুর মাধ্যমে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। মানে এটা থেকে আমরা আরেকটা সূত্র এরকম বের করছিলাম যে v = v0 প্লাস 0.6 ইন্টু থিটা। এই সূত্র দিয়েও আর কি মোটামুটি একটা কাছাকাছি বেগ আনা যায়। আর প্রতিধ্বনির মাধ্যমে গভীরতা নির্ণয়ের সূত্র, এই জায়গায় গভীরতা বা উচ্চতা h = vt/2, এবং আমরা জানি যে পাহাড়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো করা হয় ওটার জন্য দূরত্ব AD সমান vt/2 ধরা হয়। এবার টি ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ, এই যে এটা একটু আগে বলছিলাম। তারপরে মানুষের ক্ষেত্রে শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত, এর কমেও শুনতে পায় না, এর বেশিতেও শুনতে পায় না। সোনার যন্ত্রের পূর্ণরূপ বলা আছে জায়গায় সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। শব্দতর কম্পাঙ্ক, মানে শব্দতর বলতে হচ্ছে যে কম্পাঙ্ক ওই 20 হার্জেরও নিচে, আর উত্তর মানে হচ্ছে যেটা পাস করে ফেলছে। তো শব্দোত্তর কোনটা? মানে 20,000 যে হার্জটা আছে ওইটাও পাস করে ফেলছে। আর শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের আমরা এই যে যান্ত্রিক তরঙ্গ, সেটার আমরা দুইটা ভাগ দেখছিলাম, যে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? যেটার তরঙ্গের কম্পনের দিক এবং শক্তির প্রবাহের দিক দুইটাই সমান্তরালে থাকে, ওইটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দ হচ্ছে এরকম, স্প্রিং এর যে তরঙ্গটা এটাও এরকম, এরকম 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 করে আগাইতে থাকে সামনে পিছনে। আচ্ছা, তারপর হচ্ছে 20 ডিগ্রি তাপমাত্রায় বায়ু, পানি ও লোহাতে শব্দের বেগ দেওয়া আছে, তোমার এগুলো মুখস্থ থাকা উচিত। 344 মিটার পার সেকেন্ড, 1450 আর 5130 হচ্ছে লোহাতে। কোন তরঙ্গের সাম্যাবস্থান থেকে বিস্তার অবস্থা যেতে T/4 সময় লাগে। এই যে এখানে এটা বলা আছে যে এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, এই পয়েন্টটুকু যাইতে T/4 সময় লাগে। সোনার যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। আর সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা: প্রাবল্য, তীক্ষ্ণতা আর গুণ। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ। প্রাবল্যের একক কি? ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে যে একক
ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে যে শব্দের প্রবাহের দিকের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় সেটা হচ্ছে তোমার এই জায়গায় প্রাবল্য ওয়েবার পার মিটার স্কয়ার। ফার্স্টে যে প্রশ্নটা পাইছি এটা হচ্ছে যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টা। একটু আগে আমরা দেখলাম যে 3টা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পিচ। আচ্ছা, নারী কণ্ঠের পুরুষের তুলনায় তীক্ষ্ণ কেন? নারী কণ্ঠস্বর পুরুষের তুলনায় তীক্ষ্ণ কারণ কি? নারীদের ভোকাল কর্ডের কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি হলে সেটা তীক্ষ্ণ হয়। আচ্ছা, তাহলে এটা কোনটা হইলো? খ নাম্বার। তারপর বলছে যে প্রত্যেক শব্দেরই উদ্ভব কোনো না কোনো ড্যাশ গতি থেকে। স্পন্দন। হ্যাঁ, রাইট, স্পন্দন থেকে, ভোকাল কর্ডের স্পন্দন থেকেই তো। তারপর হচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াসে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত? আচ্ছা, এই দূরত্ব এটা আমরা কেমনে বের করবো? 60 ডিগ্রি সেলসিয়াসে ফার্স্টে হচ্ছে আমার ইয়াতে শব্দের বেগ লাগবে। শব্দের বেগ আমরা বের করি সেটা কত? এই যে v ইজ ইকুয়াল টু 330, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা ধরি 0.6 ইনটু 60। এটা করলে কত আসে? 0.6 কে আমরা 6 বাই 10 বলতে পারি, 6 6 36, 366 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা h বের করি, বা h এই জায়গায় আমরা d বের করব। d ইজ ইকুয়াল টু vt বাই 2। v হচ্ছে 366 ইনটু t হচ্ছে 0.1 বাই 2। 366 ইনটু 0.1 বাই 2, এটা হচ্ছে 18.3। এই যে এটা 18.4 মিটার, এটা উত্তর। তাহলে এই জায়গায় আমরা t কেন 0.1 ব্যবহার করছি? কারণ ন্যূনতম একটা প্রতিধ্বনি শোনার জন্য মাঝখানে 0.1 সেকেন্ড বা শ্রাব্যতার যে একটা কি বলা হয়, শ্রাব্যতার স্থায়িত্বকাল পরিমাণ সময় অতিবাহিত হইতে হয়। এই জন্য আমরা t 0.1 দিয়ে নিছি। আচ্ছা, একটি স্প্রিং সাম্যাবস্থা হতে 2 মিটার দূরে গিয়ে স্থির হয় আবার ফিরে আসে, তাহলে বিস্তার কত? আমরা জানি যে একটা স্প্রিং হোক বা একটা দোলক হোক, এটা তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব অবস্থান করে ওই দূরত্বটাকে বলা হয় বিস্তার। তাহলে স্প্রিং কি সর্বোচ্চ দূরত্ব গিয়ে পৌঁছাইছে না 2 মিটারে, তাহলে 2 মিটার কি তার বিস্তার না? জি, 2 মিটার হচ্ছে আনসার। সারিকা মাটিতে বসে আছে, হঠাৎ একটি বিদ্যুৎ ঝলকানো দেখতে পায়। সে ঠিক 5 সেকেন্ড পরে বজ্রের শব্দ শুনতে পায়। কত উপরে বজ্রটি উৎপন্ন হয়েছিল? আচ্ছা, মানে এখানে ধারণা করা হইতাছে যে যে জায়গায় বিজলিটা পড়ছে, মানে বজ্রপাত হইছে, ওইখানেই একদম ঠিক নিচেই সেই ইয়াটা ছিল, সারিকা ছিল। সে উপর থেকে, মানে ধরো উপরে বজ্রপাতের একটা শব্দ হইছে, ওই পয়েন্ট থেকে নিচে পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে সেটা বলা আছে 5 সেকেন্ড। এবং বাতাসের বেগ আমরা ধরে নিতে পারি যে 20 ডিগ্রির জন্য কত? 330 প্লাস 0.6 ইন্টু 20, তাহলে হচ্ছে কত? 342 মিটার পার সেকেন্ড। এই ব্যাগের জন্য আমরা হিসাব করব। তাহলে 5 সেকেন্ডে তো আমরা সমবেগে হিসাব করতেছি। এই যে উপর থেকে নিচে জাস্ট ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে শব্দটা, তাহলে 342 ইনটু 5, তাহলে কত? 3 5 15, 4 5 20, 1700 মিটারের সামথিং। আচ্ছা, তাও যদি একদম পুরো পারফেক্টলি করতে চাই তাহলে কত? 1710 মিটার আসতেছে। তো এটা যদি আমরা 330 এর বদলে 332 ধরতাম তাহলে কি হতো? এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি 332 ধরতাম তাহলে কিন্তু সিনারিও পাল্টাই যেত, তখন হইতো 344 এবং উত্তর হয়ে যেত 1720। তো এটা হচ্ছে দুইটাই কাছাকাছি উত্তর, এটাও হইতে পারে এটাও হইতে পারে, তোমার ধরার উপর নির্ভর করে। আচ্ছা, সমস্যা নেই। থার্মোস্টেট ওভেন কোন কাজে ব্যবহৃত হয়? থার্মোস্টেট ওভেন হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। থার্মোস্টেট, থার্মোস্টেট অর্থে নামের মধ্যে ভুল করে দিতেছে। থার্মাল মানে হচ্ছে তাপ, আর হচ্ছে স্ট্যাটিস্ট মানে হচ্ছে স্ট্যাটিক, তাপমাত্রাকে স্থির করবে এরকম একটা ওভেন, তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, আর্থ হতে এনডিসি গ্রহে একটি ইরাপশন দেখা গেল, পৃথিবী হতে তা কত শব্দ কম্পাঙ্কের বলে মনে হবে? আচ্ছা, একটি ইরাপশন দেখা গেল, ইরাপশন আর্থ হতে এনডিসি গ্রহে ইরাপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এই জায়গায় বোঝা যাচ্ছে যে আর্থ আর এনডিসি দুইটা হচ্ছে দুইটা গ্রহ, লাইক এখানে একটা গ্রহ এইখানে একটা গ্রহ, এটা হচ্ছে আর্থ গ্রহ, এটা হচ্ছে এনডিসি গ্রহ। এবং গ্রহের মাঝখানে কি আছে? কোনো বাতাস আছে? নাই। সো যত শব্দই হোক না কেন, বাতাস যেহেতু নাই বা মাধ্যম নাই, সো শব্দ এইখান থেকে এখানে পৌঁছাইতেই পারবে না। তো হার্জ আর কি, শব্দের কোনো হার্জই থাকবে না, 0 হার্জ।
এই প্রশ্নের মধ্যে কিন্তু অঙ্ক টঙ্ক করার কিছু নাই, ঠিক না? হচ্ছে বুঝতে হবে আইকিউ দিয়ে। আচ্ছা, বেতার তরঙ্গের পর্যায়কাল 1.833 ইন্টু 10 টু দি পাওয়ার -15 সেকেন্ড, তার কম্পাঙ্ক কত? আচ্ছা, পর্যায়কাল আমার টি দেওয়া আছে, এবং টি এর সাথে আমার এফ এর সূত্র আমরা জানি, f = 1/t, ঠিক না? তো এটার ক্যালকুলেশন করলে আসবে কত? 5.45 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। এটা একটি উৎস হতে নির্গত শব্দ অন্যটি হতে অধিকতর তীক্ষ্ণ, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আচ্ছা, আমরা জানি তীক্ষ্ণ যদি বেশি হয় তাহলে কি দ্বিতীয়টি ফ্রিকোয়েন্সি বেশি, তীক্ষ্ণতা বেশি তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, এবং ফ্রিকোয়েন্সির সাথে মানে কম্পাঙ্কের সাথে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, মানে ফ্রিকোয়েন্সি বেশি তো তরঙ্গ দৈর্ঘ্য কম। আমার চাইছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কম কার সেটা দেখতে হবে। ফ্রিকোয়েন্সি কম মানে তীক্ষ্ণতা কম, যার তীক্ষ্ণতা কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এটা বলতেছে যে প্রথম উৎস হতে নির্গত শব্দ অন্যটি হতে অধিকতর তীক্ষ্ণ, তার মানে কি দ্বিতীয়টা হচ্ছে কম তীক্ষ্ণ, এই কারণে দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কোনো বস্তুর উপর মোম লাগালে তার ফ্রিকোয়েন্সি 20 হার্জ হয়, তা হতে মোম সরালে ফ্রিকোয়েন্সি কমবে নাকি বাড়বে? আচ্ছা, মানে কোন একটা বস্তু, এটা বস্তু আছে, এই বস্তু হচ্ছে নরমালি একটা ফ্রিকোয়েন্সিতে কাঁপে, এটার উপরে মোম লাগানো হয়েছে, তখন সে একটু মানে কাঁপাকাঁপি এর একটা ধরো কমলো অথবা বাড়লো, কিছু একটা হবে। আচ্ছা, তো এটার মধ্যে যখন এই মোমটা সরাই দিব তখন তার পূর্বাবস্থা আবার ফিরে যাবে। মোম লাগানোর পরে হচ্ছে 20 হার্জ, মোম সরাইলে কত হবে? মানে কত হবে সেটা বলে নাই, বলছে যে বাড়বে নাকি কমবে এরকম কিছু। তো এই বস্তুটা যেটা আছে এটার উপরে যদি মোম লাগানো হয় তবে এটার কি অ্যাবজর্পশন ক্ষমতার কারণে তার ফ্রিকোয়েন্সিটা একটু কম হওয়ার কথা না? তাহলে মানে মোম লাগাইলে ফ্রিকোয়েন্সি কম হবে, মানে এই 20 হার্জ আসলে কম হার্জটা, তাহলে মোমটা যখন সরাই দিব তখন এর চেয়ে অবশ্যই বেশি হবে, তার মানে হচ্ছে মোম সরাইলে ফ্রিকোয়েন্সি বাড়বে। পানির উপর কোনো আন্দোলন হচ্ছে, কোন আন্দোলন হচ্ছে তার উপর অবস্থিত বস্তুর যার ঘনত্ব পানি হতে কম স্থান পরিবর্তন হয় না কেন? আচ্ছা, মানে বুঝাইতেছে যে ধরো একটা পুকুর, এই পুকুরের মধ্যে একটা ঢেউ যাইতেছে এরকম করে, এই যে ঢেউ যাইতেছে, তো এই জায়গায় হচ্ছে একটা ক্রিকেট বল পড়ে রয়েছে, হালকা ডুবে রয়েছে, বেশিরভাগ হচ্ছে বাইসা রয়েছে। তো এই যে ঢেউ এই দিক দিয়ে যাইতেছে, কিন্তু বল জায়গা থেকে নড়তেছে না, এটার কাহিনী কি? বল নড়ে না, বল নড়ে না কেন? এটা হচ্ছে আমরা জানি যে তরঙ্গের সংজ্ঞার মধ্যে যে তরঙ্গ সৃষ্টিকারী কণার স্থায়ী কোনো পরিবর্তন হয় না, সে হচ্ছে নিজ স্থানের মধ্যে উপরে নিচে একটা ইয়ে দিতে পারে, ভাইব্রেশন দিতে পারে বা অসিলেশন দিতে পারে। তো হচ্ছে কি, এই পানির উপরে কোনো আন্দোলন হচ্ছে কিন্তু তার উপর অবস্থিত বস্তুর স্থান পরিবর্তন হয় না কেন? এটার কারণ কি? অভিকর্ষ ত্বরণের কারণে নাকি প্রবতার কারণে নাকি তরঙ্গ মাধ্যমের জন্য? তবে তরঙ্গ মাধ্যমের জন্য, কারণ মাধ্যমের কণার কোনো স্থায়ী পরিবর্তন হয় না। আচ্ছা, কোন ওয়েভ এর ওয়েভলেন্থ 10 সেন্টিমিটার, কোন একটা ওয়েভের ওয়েভলেন্থ 10 সেন্টিমিটার বলে দিচ্ছে, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10টি সাইকেল এ কত দূরত্ব যাবে? এন ল্যামডা খুবই সহজ, 10 ল্যামডা। 10 ল্যামডা মানে হচ্ছে 100 সেন্টিমিটার, হুইচ ইজ 1 মিটার। 10টা সাইকেল বলতে 10 ল্যামডা পরিমাণ, মানে 10টা পূর্ণ স্পন্দন দিলে সে কতটুকু দূরত্ব আগাবে এটা বলছে। এন ল্যামডা। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে বলতেছে যে মাধ্যম কোন তরঙ্গের উপর প্রভাব ফেলে, মাধ্যম কোন তরঙ্গের উপর প্রভাব ফেলে? যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ, কারেক্ট। আর তাড়িৎ চুম্বক তরঙ্গের জন্য কোনো ইয়া লাগে না, মাধ্যম লাগে না। তীব্রতার এসআই একক কি? আমরা একটু আগে দেখছিলাম ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক না? প্রাবল্য ছিল না? প্রাবল্য বা তীব্রতা একই জিনিস। নদীর এক পারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল এবং অপর পার হতে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 13.33 ডিগ্রি সেলসিয়াস, নদীর প্রশস্ত কত? আচ্ছা, আমরা ভি নট 32 ধরে নিই, 332 প্লাস 0.6 ইন্টু 13.33, এটা করলে আমার বেগ কত আসে? 0.6 ইন্টু 13.33 প্লাস 332 হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। এটা যদি বেগ হয়, এখন বলছে যে নদীর প্রশস্ত কত, মানে ওই জায়গায় গেছে ফিরে আসছে, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 সেকেন্ড। আমরা জানি কি ভিটি বাই 2, ইকুয়াল টু ডি। এটা হচ্ছে এই প্রশস্ত, ইজ ইকুয়াল টু ডি। তাহলে ভি হচ্ছে 340, টি হচ্ছে 3/2 মানে দেন ইজ ইকুয়াল টু ডি। তাহলে হচ্ছে কত? 4 দিয়ে যদি 340 কে ভাগ করি
এটা হচ্ছে 85 ইন্টু 3, এটা হচ্ছে 255 আসে, 255 মিটার। এই তো 255 মিটার। 300 কেলভিনে শব্দের বেগ কত? 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? 273 মাইনাস করলে তো আসে, ঠিক না? 27 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসে বেগ কত হবে? 0.6 348 ইন্টু 27 আর তার সাথে 332 যোগ হবে, এটা কত আসে? 332 প্লাস 27 ইন্টু 0.6, 348.2, মানে এই যে খ নাম্বার। 10 সেকেন্ডে শব্দ তরঙ্গ 20টা সাইকেল দেয়, পর্যায়কাল কত? আমরা কি জানি পর্যায়কাল মানে হচ্ছে একটা সাইকেল দিতে যতটুকু সময় লাগে। তো 20 সাইকেল পূরণ করতে তার সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে একটি সাইকেল পূরণ করতে 10/20 সেকেন্ড লাগে, তার মানে হাফ সেকেন্ড, ঠিক না? তাহলে পর্যায়কাল হইল 0.5 সেকেন্ড। দুইটি অনুপ্রস্থ তরঙ্গ এর বেগের অনুপাত 1:3। দুইটা অনুপ্রস্থ তরঙ্গ বলছে, এদের বেগের অনুপাত দেওয়া আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে পর্যায়কালের অনুপাত কত? এটা আমারে বের করতে বলছে। তো এটা কি করবো আমরা? বেগের অনুপাত দেওয়া আছে v1/v2 = 1/3, তরঙ্গ দৈর্ঘ্য আর পর্যায়কাল। ওকে, সেমই থাকবো, 1:3 থাকবো। v কে কি লেখা যায়? v কে লেখা যায় হচ্ছে 2 pi lambda by t। হ্যাঁ, v = lambda by t লেখা যায়। আমার বলছে কি, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান, সো দুইটার জন্যই ল্যামডা আসলে সমান। আমরা এই পাশে একটু জায়গা করি, ঠিকই আসলে ল্যামডা বাই টি লেখা যায়, এটা হচ্ছে আমাদের এই জায়গায় ক্যাচ। v1/v2 = 1/3, এটা হচ্ছে ল্যামডা 1/t1 ল্যামডা 2/t2 = 1/3। তাহলে ল্যামডা যেহেতু সমান, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 সেম, কাটাকাটি। T2/T1 = 1/3। t2/t1 = 1/3, তাহলে এটার উল্টাটা কত সেটাই, এটা3:1। t1/t2 = 3/1, which is 3:1 বলা যেতে পারে। তাহলে এটা কোথায় আছে? এই যে ক নম্বরে 3:1। একটি ওয়েভের দশা পরিবর্তনের হার কত যখন তার পর্যায়কাল টি? দশা পরিবর্তনের হার বলতেছে যখন তার পর্যায়কাল হচ্ছে টি, পর্যায়কাল তো টি আমরা জানি, দশা পরিবর্তনের হার। আচ্ছা, আমরা জানি একটা দশা হচ্ছে একটা সেম অবস্থা। মনে করো এখান থেকে একটা তরঙ্গ শুরু হয়েছে, এইখানে গেল, এইখানে ফিরে আসলো, এটা কি মোটামুটি এইখানে আসলে পরে সেম দশা হইলো না? এই যে এখান থেকে কি উপরের দিকে যাইতেছে, এখান থেকে কি উপরের দিকে যাইতেছে, তাহলে এই দশা আর এই দশা হচ্ছে সেম। তাহলে তোমার কত, এইটা হচ্ছে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এটা হচ্ছে তোমার ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করলে একবার ইয়া হয়, দশা পরিবর্তন হয়। তাহলে এটা কি হইতেছে? আমরা জানি দশা পরিবর্তনের হার এটা হচ্ছে 2 পাই, এটা কোন পরিবর্তন হইতেছে? পুরা 360 ডিগ্রি চেঞ্জ হয়েছে, 2 পাই বাই টি হবে। আচ্ছা, এটা বোঝা গেছে, মানে একটা ওয়েভের দশা পরিবর্তনের হার কত যখন তার পর্যায়কাল টি, মানে এই যে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তার 360 ডিগ্রি ঘোরা লাগছে, এবং 360 ডিগ্রি ঘুরতে তার কতটুকু সময় লাগছে? টি সময় লাগছে। আর এটাই হচ্ছে তার হার, দশা পরিবর্তনের হার, 2 পাই বাই টি। অনুপ্রস্থ ওয়েভ দেখতে কোন কার্ভের মতো? সাইন কস কাট। আচ্ছা, সাইন কস কার্ভ, ঠিক না? আমরা জানি যে সাইন কার্ভ হয় এরকম, এইটা, আর কস কার্ভ হয় এরকম, এইটা। তো আসলে এগুলোই হচ্ছে ওয়েভ, অনুপ্রস্থ ওয়েভ। আচ্ছা, কোন শব্দের শোষণ কম হয়? যেমন কম্পাঙ্ক বেশি। রাইট, যেটার কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি হলে শব্দের শোষণ কম হয়। এটার কারণ কি? জানি না, মানে আলো কম শোষিত হয়, এই লেগে কইলাম। আচ্ছা, কম্পাঙ্ক বেশি হলে ওটা শোষণ করতে বেশি ইয়া লাগে, মানে শোষণযোগ্য পদার্থ বেশি লাগে। তো একটা সেম পরিমাণ পদার্থ থাকলেও ওই কম্পন বেশি হইলে ওটাকে শোষণ করা কঠিন হয়ে যায়।
আচ্ছা, চাঁদে কোনো শব্দের কম্পাঙ্ক 100 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার হলে শব্দের বেগ কত? চাঁদে কোনো শব্দের কম্পাঙ্ক দিয়ে দিছে 100, তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য যা মন চায় তা হোক। চাঁদে কি বাতাস আছে? না, তাইলে মাধ্যম ছাড়া কেমনে কম্পাঙ্ক আছে মাধ্যম আমি ছাড়া ঠিক বেগ বুঝতে হিসাব করে লাভ আছে? 0 মিটার পার সেকেন্ড। মানুষের জন্য শ্রাব্যতার সীমা আমরা জানি 20 থেকে 20,000 হার্জ। তারপর শব্দ যে স্পন্দনের জন্য সৃষ্টি তাতে কি কোনো ত্বরণ থাকে? শব্দ যে স্পন্দনের জন্য সৃষ্টি তাতে কি কোনো ত্বরণ থাকে? আচ্ছা, এটা হচ্ছে থাকবে, অবশ্যই থাকবে, কারণ এই যে শব্দ কি একটা অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক না? এরকম এরকম একটা তরঙ্গ। ওয়েট, শব্দ কি অনুদৈর্ঘ্য তরঙ্গ না? এই যে এভাবে 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 আঁকাবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হোক আর যাই হোক, এইসব তরঙ্গের জন্য এগুলা হচ্ছে গিয়া সরল স্পন্দন গতি বা ছন্দিত স্পন্দন গতি, এগুলার উদাহরণ। আর এসব যে ইয়াগুলো আছে, গতির উদাহরণ আছে, এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই জায়গায় ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা বলা হয় কৌণিক বেগ। বা আমরা দেখছি যে কোন একটা সরল দোলকের জন্য তার ত্বরণ সবসময় তার সরণের বিপরীত দিকে কাজ করে, মানে এ ইজ সমানুপাতিক মাইনাস এক্স, ঠিক না? তাহলে ত্বরণ তো অবশ্যই ছিল, তার মানে শব্দ যে স্পন্দনের জন্য সৃষ্টি তার জন্য ত্বরণ থাকে। অনুদৈর্ঘ্য তরঙ্গের কণার স্পন্দনের দিক তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে কিভাবে থাকে? অনুদৈর্ঘ্য তার মানে হচ্ছে সামনের দিকে আগাবে এবং কম্পকের দিকও সামনে, সো আসলে সমান্তরালে থাকবে। 3টি টিউনিং ফর্ক এর ফ্রিকোয়েন্সির অনুপাত 1:3 হলে ওয়েভলেন্থের অনুপাত কত? ওয়েভলেন্থের অনুপাত এর সাথে কি ব্যাগের সম্পর্ক আছে আর ফ্রিকোয়েন্সি সম্পর্ক আছে, ঠিক না? সো f1 is to f2 is to f3, এটা 1 is to 2 is to 3। আমরা জানি v is equal to f lambda, সো f সমান হচ্ছে v by lambda, v by lambda। v কিন্তু সেম, কারণ বাতাস যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো v v v ভাগ। এখন কি বলছে? এখন প্রশ্ন বলছে যে আমার 3টি টিউনিং ফর্ক হলে ওয়েভলেন্থের অনুপাত কত? 1 by এত 1 by এত 1 by এত is equal to 1 is to 2 is to 3। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে? lambda 1 is to lambda 2 is to lambda 3 is equal to 1 is to half is to 1 by 3। এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কত হলো? 3 is 3 দিয়ে না 6 দিয়ে গুণ করে দিই যদি, তবে হচ্ছে 6 is to 3 is to 2 এরকম। তাহলে এটা কি অপশনে আছে আমাদের? অপশনে তো নাই, তাহলে কি করা যায়? আচ্ছা, ভাই নেট কই? তিনটি টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সির অনুপাত 1:3 দেওয়া আছে, ওয়েভলেন্থের অনুপাত প্রেজেন্টেশন কে থাকা আচ্ছা, এটা আমরা একটু রিক্যালকুলেশন করে দেখি। এই ভাই প্রেজেন্টেশন লাইন না লো। ওকে, হ্যালো ডায়াবেটিস ভাই নেট গেছে বলে বলতেছিলাম যে তিনটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সির অনুপাত 1:2:3 হলে ওয়েভলেন্থের অনুপাত চেয়েছে। আমি ফার্স্টে দুইটা নিয়ে কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে v1 আর v2 তো সমান, f1 lambda 1 is equal to f2 lambda 2। আচ্ছা, তারপর হচ্ছে f1 আর f2 এর অনুপাত আমি বলতে পারি 1:2, f1 by f2 is equal to lambda 2 by lambda 1। তাহলে এটা হচ্ছে গিয়ে 1:2 বা 1/2 বলা হইতেছে, এই হলো অবস্থা। তাহলে lambda 1 by lambda 2 কত? এটা হচ্ছে 2:1। 3:2:1 উত্তর উত্তর হ্যাঁ, উত্তর 3:2:1 হবে। ওকে।
ওকে, তারপর হচ্ছে আমরা এটা কার নিয়ে এখন 1 এর সাথে 3 এর তুলনা করি। তাহলে 1 এর জন্য হচ্ছে f1 lambda 1 is equal to f3 lambda 3, তাহলে f1 by f3 is equal to lambda 3 by lambda 1, তাহলে এটা হচ্ছে গিয়া 1 by 3 is equal to lambda 3 by lambda 1, তাহলে lambda 1 by lambda 3 is equal to 3 by 1, তাহলে হচ্ছে 3:1। ওকে, তাহলে এখন এই দুটাকে যদি কম্বাইন করি তাহলে কি আসে? কম্বাইন করলে আসে lambda 1 is to lambda 2 is to lambda 3 is equal to এই জায়গায় 2 আছে, এই জায়গায় 3 আছে, সো এটা কমন হলে তো 6 শিফট হবে। আর এটা যখন lambda 1 যখন 6 হয়ে যাবে তখন এটা 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর এটা যখন 3 থেকে 6 হয়েছে তাহলে এটা 2 দিয়ে হয়ে যাবে, তাহলে হচ্ছে 6:3:2 তো হচ্ছে। আচ্ছা, এটার হয়তো অন্য কোনো প্রসেস থাকতে পারে, তবে হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর 3:2:1 দেওয়া। অন্য একটি রেল লাইনের উপর অনন্য একটি রেল লাইনের উপর কান পেতে রেলের শব্দ শুনতে পায়। কান সরানোর 5 সেকেন্ড পর সে বাতাসে রেলটির শব্দ শুনতে পায়। রেলটির অবস্থান হতে কত দূরে ছিল? আচ্ছা, রেলটি তার অবস্থান থেকে কতটুকু দূরে ছিল? লোহাতে ব্যাগ দেওয়া আছে, আর বাতাসের শব্দের ব্যাগ ধরে নিতে হবে 332। আচ্ছা, 5 সেকেন্ড পরে শব্দ শুনতে পাইছে, আর এখানে 5 সেকেন্ড আগে পেয়ে যাচ্ছে। ফাইন, তাহলে এদের মধ্যে শব্দের দূরত্ব 5 সেকেন্ড। তো এটা হচ্ছে কি করতে হবে? 5 সেকেন্ডে আমার এই বাতাসের মধ্যে শব্দ দূরত্ব অতিক্রম করছে 5 ইন্টু ভি বাতাস। আচ্ছা, এইটুক হচ্ছে তার এদের মধ্যে শব্দের পার্থক্য। তাহলে 5 ইন্টু যদি আমরা 332 গুণ করে দিই তাহলে কত আসে? 3×5=15, 3×5 হচ্ছে 1772, এটাই হবে। আচ্ছা, এটার কাহিনী কি হয়েছে? একটা শব্দ এই জায়গায় পৌঁছাই রয়েছে, হ্যাঁ, এটা আমরা শব্দ শুনতে পেয়ে গেছি, এই জায়গা থেকে কানটা সরাইছে, উপরে উঠছে, তারপরে 5 সেকেন্ড পরে গিয়ে শব্দটা আসলো। তাহলে কি হয়েছে যে এই শব্দটা 5 সেকেন্ড লেট করছে, তার মানে 5 সেকেন্ডের শব্দটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে অতটুকু দূরে ছিল ফার্স্টে রেলগাড়িটা, তার মানে এতটুকু দূরত্ব কি ভিটি। তাহলে ভি হচ্ছে বাতাসের বেগ আর টি হচ্ছে সময়, গুণ করে দিছি, এটা আসছে। আচ্ছা, কোনো শব্দের বেগ 332 দেওয়া আছে, এটির ওয়েভলেন্থ 20 মিটার, প্রতি সেকেন্ডে কতবার কাঁপবে? ভি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, প্রতি সেকেন্ডে কাঁপা মানে কি? এফ চাইছে, এফ সমান কি? ভি বাই ল্যামডা। 332/20 কত আসে? কত আসে? 332/20 মানে হচ্ছে 16.6। এই যেটা একটি শূন্যকূপের মধ্যে একটা পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। টুকরা ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পর পাথরটির পতনের শব্দ শোনা গেল, বাতাসের তাপমাত্রা কত? ওকে, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, তো ফার্স্টে আমি বুঝতেছি যে 19.6 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু কূপের তলদেশে পতিত হয়েছে, তার মানে কূপের উচ্চতা পেয়ে যাবো আমরা এখান থেকে। এটা কত? h ইজ ইকুয়াল টু, তো যেহেতু ছাড়ছে তার মানে তার আদিবেগ ছিল না, হাফ জিটি স্কোয়ার। h সমান হচ্ছে তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু টি কত? আচ্ছা, টুকরা ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পরে পাথরটির পতনের শব্দ শোনা গেছে। ওকে, মানে এটা দুইটা হইছে, d is equal to vt by 2 যেটা। আচ্ছা, d is equal to vt by 2, ফাইন, প্যারা নাই। এই ছেড়ে দেওয়ার 2.2/35 সেকেন্ড পরে শোনা গেছে, এটার মধ্যে কিন্তু পড়ার সময় এটা আছে, পড়ছে ফার্স্টে, পড়ার পরে এখান থেকে শব্দটা আসছে। আচ্ছা, তাইলে যদি ইকুয়েশনটা নিয়ে তাহলে কিরকম পাচ্ছে? ফার্স্টে হচ্ছে এই যে একটা কূপের মধ্যে থেকে একটা বস্তু এটা ছাড়ছে, এটা নিচে পড়ছে, এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার মোডে পড়ছে, তারপরে কি হচ্ছে আবার উপরে ভিটি বেগে শব্দটা আসছে, এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি2, টি1 প্লাস টি2 ইজ ইকুয়াল টু ওই সময় 2:2 কত ছিল? 2:2/35 সেকেন্ড।
এটা এই জায়গায় কি করছে আমার এত বেগে কূপের তলদেশে পতিত হয়েছে, বেগ দেওয়া আছে লাস্টে। v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gs dh এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমরা এই এইচটা বের করতে পারি। এটা 19.6 স্কয়ার, আর যেহেতু শূন্য অবস্থায় ছাড়ছে তার মানে বেগ ছিল শূন্য, এটা শূন্য। 2 ইন্টু 9.8 ইন্টু h, তাহলে এটা হচ্ছে 9.6, 9.6 দিয়ে একটা স্কয়ার কেটে দিলাম, তাহলে h সমান হচ্ছে 19.6 মিটার। ফাইন। তো এখানে হচ্ছে হাফ জিটি স্কয়ার মানে হচ্ছে 19.6, হাফ জিটি স্কয়ার ইজ ইকুয়াল টু 19.6 মিটার। এটা হচ্ছে 4.9 টি স্কয়ার ইজ ইকুয়াল টু 19.6, এটা হচ্ছে 4 বার যায়, তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, তার মানে t1 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পেয়ে গেছে। t1 যদি 2 সেকেন্ড হয় তাহলে যে 2/35 সেকেন্ড হচ্ছে t2 মান, t2 ইজ ইকুয়াল টু 2/35 সেকেন্ড। আচ্ছা, এইটুকু বুঝলাম। এখন আমরা কি বুঝতেছি না যে এতটুকু উচ্চতা এটা কি vt2, ঠিক না? আবারও h সমান হচ্ছে vt2, তাহলে h কত 19.6, v হচ্ছে শব্দের বেগ এবং t2 হচ্ছে 2/35, তাহলে v সমান কত 19.6 into 35/2, which gives 343 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কোনটা? আচ্ছা, বাতাসের তাপমাত্রা চাইছে, ওকে। তাহলে এই যে তাপমাত্রা, এই যে ব্যাগটা পাইছি, এই ব্যাগ সমান হচ্ছে কত 332 প্লাস 0.6 ইন্টু থিটা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 332 বিয়োগ করলাম, এটাকে 0.6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে 18.33 ডিগ্রি সেলসিয়াস। এটা ইজ ইকুয়াল টু এই যে গ নাম্বার 18.33 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝছো, আর নয় এই ভিডিও তো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, এই ভিডিওতে স্টপ করে দেখে নিব। পি ও কিউ মাধ্যমে বেগ 300 এবং 350, এদের ওয়েভলেন্থের পার্থক্য 0.1 মিটার। পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, বেগ দেওয়া আছে, তারপরে ওয়েভলেন্থের পার্থক্য দেওয়া আছে। তো আমরা জানি যে কোন একটা ইয়ার জন্য, আলোর জন্য বা যে কোনো একটা মাধ্যম, যে কোনো একটা তরঙ্গের জন্য এফ কিন্তু ফিক্সড, কি ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকে। তার মানে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু f1 ইজ ইকুয়াল টু f2, তাহলে এফ এর বদলে লেখা যায় কি v1 বাই ল্যামডা 1, v2 বাই ল্যামডা 2। তারপর হচ্ছে আমরা কি জানি এই জায়গায় ওয়েভলেন্থের পার্থক্য দেওয়া আছে, ঠিক না? তো আমরা এটা উল্টায় আচ্ছা, সমস্যা নেই, ল্যামডা অফ, আচ্ছা আমরা এই জায়গায় খেয়াল করি যে বেগ যে জায়গায় বেশি সেই জায়গায় কি ল্যামডা কম থাকবে না বেশি থাকবে? ল্যামডা কম থাকবে। এই জায়গায় ল্যামডা কার ছোট বেশি? এই যে এর ছোট, সরি এর বড় আর এর ছোট। তাহলে ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.1 মিটার। এটা বুঝলাম। আমরা এটা পি, এটা পি, এটা কিউ, এটা কিউ, এটা থাকলো। এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব, পি মাধ্যমেরটা এটা বের করব। ওকে, সমস্যা নাই। এই জায়গায় আমরা বেশিরভাগ জিনিসই জানি। তো ভিপি হচ্ছে কত 300, আর আমরা হচ্ছে ল্যামডা পি বের করব। তো ল্যামডা পি থাকলো, ভি কিউ হচ্ছে 350, আর ভি কিউ কে লেখা যায় কি 0.1 প্লাস ল্যামডা পি, 0.1 প্লাস ল্যামডা পি। মানে এটাতে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখা যাক কত আসে। 300 বাই হচ্ছে ল্যামডা পি, এটা ইকুয়াল টু হচ্ছে 350 বাই 0.1 প্লাস ল্যামডা পি। এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসে ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.6 মিটার, হচ্ছে 0.6 মিটার। বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতির কিরূপ পরিবর্তন হয়? আচ্ছা, আমরা কি জানি যে মাধ্যম যত ঘন হয় শব্দের দ্রুতি তত বাড়ে। তো বাতাসের আর্দ্রতা যদি বাড়ে তার মানে কি বাতাসে পানির পরিমাণ বেড়ে যেতেছে, পানির পরিমাণ বাড়া মানে কি বাতাসের ঘনত্ব বেড়ে যেতেছে। তো ঘনত্ব বেড়ে গেলে দ্রুতিও বাড়বে। 400 মিটার উপরে কোনো বজ্রপাত হইলো, বাতাসের তাপমাত্রা 40 ডিগ্রি, আলো দেখার কতক্ষণ পর শব্দ শোনা যাবে?
আচ্ছা ফার্স্ট হচ্ছে ব্যাক বের করতে হবে 40 ডিগ্রির জন্য 332 প্লাস 0.6 ইন্টু 40, 40 তার মানে হচ্ছে 332 ইন্টু 24 প্লাস 24 মানে হচ্ছে 56 356 মিটার পার সেকেন্ড। এটা হলো ব্যাক। কারণ এই ব্যাক দিয়ে আমরা দূরত্ব অতিক্রম করাবো। সো 400 মিটার ইজ ইকুয়াল টু বিটি মানে 356 ইন্টু টি। এখান থেকে টি যদি বের করি তাহলে এটা কত 1.12 সেকেন্ড এরকম কিছু একটা হবে, ঠিক না? এটা আচ্ছা ভ্যাকুয়ামে শব্দের বেগ কত? আমরা জানি যে মাধ্যম ছাড়া শব্দ প্রবাহিত হইতে পারে না, তার মানে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে 0 মিটার পার সেকেন্ড বেগ। ভ্যাকুয়ামে 200 ডিগ্রি তাপমাত্রায় আবারও শব্দের বেগ 0। পানিতে দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 1:2 হলে কম্পাঙ্কের অনুপাত কত হবে? বলছে যে পানির মধ্যে দুইটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 1:2 মানে λ1 বাই λ2 ইজ ইকুয়াল টু 1/2। তাহলে কম্পাঙ্কের অনুপাত কি? এটার উল্টা হবে, ঠিক না? কারণ ল্যামডা আর যেটা ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হবে 2:1। একটি নির্দিষ্ট উৎস হতে নির্গত শব্দের কম্পাঙ্ক বাতাস ও পানির মাধ্যমে কোনটিতে বেশি হবে? কম্পাঙ্ক তো সমান। উৎস হতে নির্গত শব্দের কম্পাঙ্ক বাতাস আর পানিতে কোনটিতে বেশি? কম্পাঙ্ক কিন্তু ফিক্সড। আবারও বলি, একটা নির্দিষ্ট উৎস থেকে যদি শব্দ তৈরি হয় তাহলে কিন্তু এই যে এফ কিন্তু ফিক্সড, সো এফ এর কোনো চেঞ্জ হবে না, সমান হবে। শব্দের তীব্রতা ই এবং তরঙ্গের বিস্তার এর মধ্যে কি সম্পর্ক? বিস্তারের সাথে শব্দের তীব্রতা যেটা আছে ওইটার যে সম্পর্ক সেটাকে আমরা বলতে পেরেছি মানে বর্গের সমানুপাতিক। মানে যে তীব্রতা ই এটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। আচ্ছা সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য হচ্ছে সোনার যন্ত্র ব্যবহার হয়। প্রতিধ্বনির জন্য শব্দ প্রতিফলনের ন্যূনতম সময় কত হতে হবে? 0.1 সেকেন্ড। আচ্ছা তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? মিটার, অবভিয়াসলি একটা দৈর্ঘ্য। কাপড়ের ময়লা পরিষ্কারে কেমন শব্দ ব্যবহৃত হয়? অবশ্য অনেক বেশি ফ্রিকোয়েন্সির একটা কিছু দিয়ে আমরা ময়লা সরাইতে পারি, ঠিক না? এটা কি শব্দোত্তর তরঙ্গ হবে। তরঙ্গ বেগ ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি রকম? তরঙ্গ বেগ বি, বি এর সাথে এফ কি সম্পর্ক আছে? অবশ্যই সমানুপাতিক সম্পর্ক। তরঙ্গের বিস্তার বেশি হলে তীব্রতা কিরকম হয়? বেশি হবে। আমরা দেখছি তীব্রতা ই এর সমানুপাতিক বিস্তারের স্কয়ার। 0 ডিগ্রি তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত? এটা আমরা একটু পড়ছিলাম 16.6 মিটার। কুয়ার গভীরতা মাপার সূত্র কোনটা? h = vt/2। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কোনটা? এই যে এটা কত? 1 লাখ হার্জ না? 1 লাখ হার্জ। শুষ্ক বায়ুর চেয়ে ভেজা বায়ুতে শব্দ তাড়াতাড়ি চলে কেন? কারণ বায়ুতে পানির পরিমাণ বেশি থাকে, তার মানে আর্দ্রতা বেশি থাকে। আর্দ্রতা বেশি থাকলে বায়ু ঘন হয় এবং বেগ বেশি হয়। আচ্ছা কূপের পানির পৃষ্ঠের গভীরতা যদি 14.6 হয় তবে কি প্রতিধ্বনি শোনা যাবে? না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য 16.6 মিটার গভীরতা দরকার প্রতিধ্বনির জন্য, সো হবে না। প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কতটুকু বাড়ে? 0.6 মিটার পার সেকেন্ড। যদি আমরা কয়েকটা ম্যাথ করে ফেলছি। শব্দতর কম্পনের সীমা, শব্দতর মানে হচ্ছে কি 20 হার্জের চেয়ে কম, এটা কত? 1 থেকে 20 হার্জ পর্যন্ত। এটুকু হচ্ছে এমসিকিউ। তারপর আমরা রিটার্নটা হালকা দেখে ফেলবো। এই জায়গায় হচ্ছে ফার্স্ট প্রশ্ন বলতেছে পি আর কিউ দুইটা মাধ্যমে বেগ 300 আর 340, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 হইলে সুর সরকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে? আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা ফার্স্টে বুঝতেছি যে আমার কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। ওই তরঙ্গ দৈর্ঘ্যের পরে আমি 50 দিয়ে যদি গুণ করে দেই তবে দূরত্ব পাবো। তো এটা এই যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার ম্যাথটা কিন্তু এই যে একটাকে আমরা করছিলাম এমসিকিউর মধ্যে 300 আর 350 দেওয়া ছিল ওই ম্যাথটার মধ্যে। তো এটাকে আমরা জানি ল্যামডা কিউ। এখন দেখো আবারও যে যেটার বেগ বেশি তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম, মানে এটার যদি বেশি হয় তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য কম, তো কিউ ইজ লেস। তো আমরা এরকম বলতে পারতাম যে ল্যামডা অফ পি মাইনাস ল্যামডা অফ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2। এটা দেওয়া আছে আসলে, তো সমস্যা নেই। আর ফ্রিকোয়েন্সি যেহেতু সমান তার মানে হচ্ছে ভি পি বাই ল্যামডা পি ইজ ইকুয়াল টু ভি কিউ বাই ল্যামডা কিউ।
এটা থেকে যদি আমরা সলভ করি তাহলে ল্যামডা কিউ এর মান পাবো, সেটা হচ্ছে 1.7 মিটার। তাহলে 1.7 এর সাথে যদি 50 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে ওই যে উত্তর 85 মিটার চলে আসবে। আবার কোনো মাধ্যমে 640 হার্জ এবং 480 হার্জ কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য 1 মিটার হইলে ওই মাধ্যমের শব্দ তরঙ্গের বেগ কত? শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 বলে দিছে, তার মানে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 বা ল্যামডা 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মিটার। সো এই জায়গায় ল্যামডার সূত্র বসাইছে v/f, এটা সমান হচ্ছে 1। এই জায়গায় বেগের মানটা বসাই দিছে, সরি বেগের মান ফ্রিকোয়েন্সির মানটা বসাই দিছে, এবং যেহেতু একই মাধ্যমে আছে তার মানে তো বেগ সমান হবে। এই ভি ফিক্সড, এই ভি এর মানই আমার বের করতে হবে। তো এখানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এন্ড ভি হচ্ছে 1920 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় একটা বিকল্প পদ্ধতিও দেখাইছে, সেটা হচ্ছে যে ভি তো সমান, ঠিক না? ভি সমান, সো দুইটা উৎসের ইয়ার জন্য শব্দের জন্য f1 ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2। তো এই জায়গায় আমার কি দেওয়া আছে, যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, আবার এই যে এগুলা দেওয়া আছে। পার্থক্য যদি 1 দেওয়া থাকে তার মানে কি একটা আরেকটার চেয়ে এক বেশি বা কম? তো f1 640। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটার কি ল্যামডা কম হবে না? এটার হচ্ছে ল্যামডা কম আর এটার ল্যামডা বেশি। তো যেটা 640 সেটার ল্যামডা হচ্ছে কম, সেটার আমরা ল্যামডা 1ই ধরি, ইজ ইকুয়াল টু f2 হচ্ছে 480 আর এটা হচ্ছে বেশি, তার মানে ল্যামডা 1 থেকে এক বেশি এটা। তাহলে এখান থেকে আমরা কি বের করব? ল্যামডা বের করতে পারি। তো ল্যামডা 1 বের হয়ে গেল আমার। ল্যামডা 1 সমান কত আসবে? 640 ইন্টু ল্যামডা 1 ইকুয়াল টু 480 ইন্টু ল্যামডা 1 প্লাস 1, এই জায়গায় আসছে হচ্ছে 3 মিটার। তাহলে আমরা ভি বের করবো কত? ভি ইজ ইকুয়াল টু যে f1 ল্যামডা 1, f1 ল্যামডা 1, f1 জানি 680 640, তার সাথে 3 গুণ করে দিলাম, তাহলে কত হইলো? 1920। এটাও একটা প্রসেস হতে পারে। দুইটা সুস্বরকার কম্পাঙ্কের পার্থক্য দিছে 218 হার্জ, কম্পাঙ্কের পার্থক্য না, f1 মাইনাস f2 দিয়ে দিছে 218 হার্জ। তারপরে বলছে যে বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের দুটি পূর্ণ তরঙ্গ অপরটি 3টি পূর্ণ তরঙ্গের সমান। তো একটার মানে ল্যামডা 1 2 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 3 ল্যামডা 2 এটা। এই জায়গায় আমরা বুঝতেছি যে ল্যামডা 2 হচ্ছে কি বড় না, কিন্তু ফ্রিকোয়েন্সি দিয়ে বুঝতেছি যে এই f1 বড়। এটা কি তো লজিক্যাল, ঠিক না? যে f1 যদি বড় হয় তাহলে ল্যামডা 2 বড় হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এইটুকু বুঝলাম। তারপরে কি জানি আমরা, বাতাস যেহেতু তার মানে তো শব্দের বেগ সমান, তো ভি ফিক্সড, তার মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। আগের বিকল্প নিয়মের মতো করলে হয় না? যে কোনো নিয়মই ভ্যালিড যদি উত্তর ঠিকঠাক মতো আসে। আচ্ছা, ভি ফিক্সড তার মানে হচ্ছে f1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু f2 ল্যামডা 2। আর কি দেওয়া আছে? আমার পার্থক্য দেওয়া আছে, সো আমি যে কোনো একটাকে চেঞ্জ করব এখানে। সো f1 বড় ধরছি, তাহলে হচ্ছে f2 প্লাস 218 বলতে পারি ইন্টু ল্যামডা 1 ইজ ইকুয়াল টু f2 কে f2 ধরলাম এবং ল্যামডা 2 কে ল্যামডা 1 এর মাধ্যমে প্রকাশ করি। ল্যামডা 2 সমান কত? ল্যামডা 2 সমান হচ্ছে 2/3 ল্যামডা 1, এটা হচ্ছে 2/3 ল্যামডা 1। তো ল্যামডা 1 আর ল্যামডা 1 কাটা আসলে, সেখান থেকে f2 এর একটা মান বের হবে। f2 সমান আসবে হচ্ছে 654 হার্জ, এবং এটা থেকে যদি আমরা এই যে 218 হার্জটা বিয়োগ করে দিই তাহলে কি f1 আসবে? f1 সমান হচ্ছে 436 হার্জ। এই তো, এই যে আরেকটা কাজে যোগ করে দিলে হইবে। কম্পাঙ্ক বেড়ে গেছে। তারপরে বলতেছে একটা প্রশ্ন, একটি শব্দ উৎপন্ন হয়ে 293 কেলভিন তাপমাত্রার বাতাসের সংকোচন প্রসারণের মাধ্যমে চলে উৎস হতে 50 মিটার দূরে প্রতিফলক তলে বাধা পেল। আচ্ছা, তার মানে দূরত্ব এই ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 50 মিটার। তারপরে প্রতিটি সংকোচন প্রসারণের দৈর্ঘ্য 1 মিটার, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 মিটার। পানিতে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। উৎপন্ন শব্দের কম্পাঙ্ক এফ চাইছে, এই জায়গায় বলছে যে একটা শব্দ উৎপন্ন হয়ে এত কেলভিন তাপমাত্রায় বাতাসে সংকোচন প্রসারণের মাধ্যমে চলে উৎস হতে 50 মিটার দূরে প্রতিফলক তলে বাধা পেল। পানিতে শব্দের বেগ এই জায়গায় কেন দিছে? এটা তো আমি কোনো ইউসেজ খুঁজে পাইতেছি না।
আচ্ছা এটা লাগলে পরে ইউজ করবো না, এটা দরকার নেই আপাতত। আচ্ছা ফাইন। ওকে, তো 293 কেলভিন যেহেতু তাপমাত্রা বলছে, ওটার জন্য আমরা ভি বের করতে পারি। ভি ইজ ইকুয়াল টু 332 প্লাস, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 20 ডিগ্রি। সো 20 ইন্টু 0.6, 0.6 আমরা 6/10 লিখতে পারি, মানে হচ্ছে 12, 344 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ব্যাগ। আচ্ছা ব্যাগ জানি, আর কি জানি? ল্যামডা জানি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি হচ্ছে 344, এফ কত দেওয়া আছে? এফ তো আমরা বের করবো না। এফ ইন্টু ল্যামডা কত দেওয়া আছে? 1 মিটার। এফ এতই আসবে, যে এফ সমান হচ্ছে 344 আসছে, এই যে পেয়েছি। তো দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে রাফসান বন্দুক থেকে গুলি ছুড়ল। তিনি 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনলেন। সেদিন বায়ুর তাপমাত্রা 35 ডিগ্রি ছিল। পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো ফার্স্টেই তো বুঝতেছি যে এটার বেগ বের করতে হবে 35 ডিগ্রির জন্য। সে 35 ডিগ্রির জন্য বেগ কত? বেগ তারা বের করছে তোমার ওই আরেকটা সূত্রের মাধ্যমে, v1/v2 = v1/v2 এটার মাধ্যমে। আচ্ছা সমস্যা নেই, ওইটার মাধ্যমে বের করলে বেগ আসে কত? 352.64 মিটার পার সেকেন্ড। আর এই যে ব্যাগ, এই ব্যাগের মাধ্যমে কি একবার এই জায়গায় গেছে, বাড়ি খাইছে, বাড়ি খেয়ে এই জায়গায় গেছে, তারপর আবার আসছে, এটা হচ্ছে কাহিনী। তো কি হয়েছে? প্রতিধ্বনি সময় জায়গা কত? 1.5 সেকেন্ড একবার, আরেকবার হচ্ছে দ্বিতীয় 2 সেকেন্ড পর। এটা হচ্ছে একদম শূন্য থেকে শুরু, শূন্য থেকে 1.5 সেকেন্ড, আবার শূন্য থেকে 2 সেকেন্ড, এটা হচ্ছে। তো এই জায়গায় ফার্স্টে আমার কাহিনী কি হয়েছে? 1.5 সেকেন্ড দূরত্ব অতিক্রম করার জন্য এই যে ফার্স্টে যে জায়গায় গেল, এতটুকু গিয়া আবার এই জায়গায় ফিরে আসতে তার সময় লাগছে কত? 1.5 সেকেন্ড। তাহলে এইটুকু দূরত্ব কি? d1 আমরা ধরলাম। d1 = vt/2। t হচ্ছে জায়গায় 1.5 সেকেন্ড, ইনপুট দিলাম। v যেটা 352, এটা ইনপুট দিলাম, d1 পেয়ে গেলাম। d1 সমান কত? 264.48 মিটার। সেম ভাবে দ্বিতীয় পাহাড়ের জন্য 2 সেকেন্ড। এটার অর্থ কি? এইখান থেকে এইখানে গেছে, আবার এখানে ফিরে আসছে, তাহলে তার 2 সেকেন্ড সময় লাগছে। সেম আবার d2 = vt/2, এটা আমরা t1 t2 বলতে পারি। এই t2 এর মান কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড বসাই দিলে d2 এর মান এসে পড়বে। d2 এর মান আসবে কত? 352.64 মিটার। আচ্ছা এই d1 আর d2 পেয়ে গেছে, তাহলে এই দুটো পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? d1 প্লাস d2, এটা যোগ করলে 617.12 মিটার। লাস্ট আর দুটো প্রশ্ন। একটা গাড়ি একটি খাড়া পাহাড়ের দিকে সমবেগে গতিশীল। গাড়িটি পাহাড় থেকে 700 মিটার দূরে থাকা অবস্থায় হর্ন বাজালে গাড়ির চালক 4 সেকেন্ড পর হর্নের শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। আচ্ছা এইটা কিন্তু একটা একটা সিম্পল ম্যাথ না, এটার মধ্যে একটু কাহিনী আছে। এটা কি? এটা হচ্ছে একটা পাহাড়, ধরো এই হলো পাহাড়, পাহাড়ের দিকে একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, গেল সামনের দিকে, যেই ব্যাগে গেল সমবেগে আগাচ্ছে। তাহলে গাড়িটি পাহাড় থেকে যখন 700 মিটার দূরে, ফার্স্টে দূরত্ব ছিল 700 মিটার, 700 মিটার দূরত্ব, সে হচ্ছে একটা হর্ন দিছে, এই হর্নটা 700 মিটার অতিক্রম করছে, অতিক্রম করে তারপরে এখানে কিছু দূর অতিক্রম করার মধ্যে কিন্তু এই গাড়িও কিছু দূর অতিক্রম করে হচ্ছে। এই জায়গায় গিয়ে যে আসছে, ওইটা যদি টি সেকেন্ড হয় তাহলে গাড়ি কিন্তু ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলছে, গাড়ির ব্যাগ যেটা ওই অনুযায়ী। তো কাহিনীটা কি হইতেছে? যে শব্দ মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 700 প্লাস কতটুকু? 700 মাইনাস ভিটি, এতটুকু দূরত্ব অতিক্রম করছে। সমস্যা নেই, এতটুকু অতিক্রম করছে। তারপরে এই জায়গায় কি বলা আছে? ওই দিনের তাপমাত্রা 20। ওই দিনের তাপমাত্রা 20 মানে কি? ওই সময় আমরা একটা বেগ বের করতে পারি বাতাসের, সেই বেগটা কি তারা বের করছে না? আচ্ছা সে বেগ তারা বের করছে না এই জায়গায়, বাট এই জায়গায় কিন্তু ইউজ করছে ঠিকই, 344 ইউজ করছে। সেই বেগটা হচ্ছে 344। তাহলে এতটুকু, ওই যে বলছে আবার কিন্তু যে গাড়ি 4 সেকেন্ড পর শব্দ শুনতে পাইছে, এই যে দূরত্বটা অতিক্রম করছে এতটুকুর মধ্যে তার সময় কতটুকু? কি বলে যে সময় লাগছে হচ্ছে 4 সেকেন্ড, তার মানে শব্দ দূরত্ব অতিক্রম করছে কত? ভি ইন্টু 4, এটা হচ্ছে শব্দের বেগ, ভি অফ কি বলা যায় সাউন্ড। তাহলে এটার বেগ আমরা এই জায়গায় যদি একটু ক্যালকুলেশন করি, এরকম 332 প্লাস 0.6 ইন্টু 20,
এটা কত আসে 344। এই 344 টাকা ইনপুট দিব, আর এই জায়গা থেকে আমরা ভিটা বের করে নিব। তাহলে ভি সমান কত আসবে 6 মিটার পার সেকেন্ড। এইটুকু, এটা ছিল ম্যাথ। আর এইখানে একটা ম্যাথ বলতেছে যে একটা কূপ আছে, এই কূপের পানি থেকে যে উপরের স্তরটার উচ্চতা হচ্ছে 20 মিটার এবং তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো 10 ডিগ্রির জন্য একটা ব্যাগ পাওয়া সম্ভব, সেই ব্যাগটা আমরা ফার্স্টে বের করে নিব 338 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে যে এস হলো একটা শব্দ উৎস, এই উৎস থেকে একটা শব্দ এখানে যাবে এবং উপরে ফিরে আসবে। পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে, মানে এই দূরত্বটা কতটুকু মানে কম হইলে তারা শব্দটা শুনতে পাবে। তো আমরা জানি যে 0 ডিগ্রি যদি হইতো তাহলে এই দূরত্বটা হচ্ছে 16.6 মিটার হইলেই হইতো। তো সেম ভাবে ওই একই প্রসেসে যে ডি ইজ ইকুয়াল টু কি ভিটি বাই 2 এবং টি হচ্ছে কত 0.1 সেকেন্ড বসাবো, ভি এর মান হচ্ছে যে 338 বসাবো, তাহলে একটা ডি এর মান আসবে। কারণ ডি এর মানটা কত, ডি এর মান আসবে হচ্ছে যে 16.9 মিটার। তার মানে এই উচ্চতা যখন 16.9 মিটার হয়ে যাবে তখন পর্যন্ত শব্দটা শোনা যাবে। কিন্তু আমার বলছে কি এইচ এর মান সর্বোচ্চ কত, সো এইচ এর মান বাড়তে 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 এই জায়গায় এটা যেহেতু পুরো মোট দূরত্ব হচ্ছে 30 মিটার, 30 মিটার থেকে এই এতটুকু উচ্চতা হচ্ছে 16.9 মিটার। তাহলে একটু যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা এইচ এর মান পেয়ে যাবো, সেটা কত 13.1 মিটার। এটাই কিন্তু ওরা করছে। তো আজকের এই লং ক্লাস এখানেই শেষ। নেক্সট হয়তো অন্য কোনো একটা আলোচনা করবো। থ্যাংক ইউ।